2022-এ, 2021-এ, 2020-তে, 19-এ, 18-এ, 17-এ প্রত্যেক বছর শয়ে শয়ে ফিলিস্তিনিকে খুন করেছে ইসরায়েল। তাদেরকে বন্দি করে নিয়েছে জেলখানায়। জেলখানায় বন্দীদের উপরে কুকুর লেলিয়ে দিয়েছে, সেই কুকুর বন্দীদেরকে রক্তাক্ত করেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে ভয়ঙ্কর অত্যাচার ঘটে চলেছে, ফিলিস্তিনিরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ওই গোটা অঞ্চলে তারা একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে, যার ফলে লাখ লাখ আরব তারা বাধ্য হন তাদের ভিটে মাটি ছেড়ে, তাদের বেড়ে ওঠার জায়গাগুলো ছেড়ে বেরিয়ে পড়তে। কেউ জর্ডনে চলে যান, কেউ অন্যত্র চলে যান, এবং এইভাবে ওই গোটা এলাকায় একটা ত্রাসের রাজত্ব তৈরি করে কিন্তু পশ্চিমী শক্তিগুলোর মদতে ইসরায়েলের জন্ম। না, হামাস একা এই লড়াইটা লড়ছে না, এই লড়াইটা হামাস একা লড়ছে না। ডেফিনেটলি হামাস এই প্রতিরোধ সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ শক্তি, কারণ হামাস প্যালেস্টাইনের মানুষের ভোটে জিতে আসা একটা সংগঠন। 2006 সালের যে শেষ ভোট হয় গাজাতে, হামাস জিতেছে। এমনকি 7ই অক্টোবরের কিছুদিন আগে ওয়েস্ট ব্যাংকের যে ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানেও হামাস ভালো ভোট পেয়ে জিতেছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া তারা বলতে শুরু করে যে ধর্মঘট মানেই কর্মনাশা, বন্ধা বন্ধ, একটা খুব স্মার্ট শব্দবন্ধ আনা হলো, বন্ধা বন্ধ। অথচ বাস্তবটা হচ্ছে গোটা ইউরোপ ধর্মঘটের জোয়ারে ভাসছে। বাবরি মসজিদের জমিতে রাম মন্দির তৈরি করার কারবারিরা আসেন, তাহলে গোটা দেশের বুকে এমন একটা তীর মিঁধবে, যেই তীরের যে বিষ থাকবে, এই বিষের নিরাময় করার জন্য হয়তো আরো অনেকগুলো দশক সময় লাগবে। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আজকের আমাদের যে আলাপচারিতা, এটা কোনো সাক্ষাৎকার হিসেবে আমরা দেখছি না, এটা একটা আলাপচারিতা। সেই আলাপচারিতাটা হচ্ছে সাংবাদিক অর্ক ভাদুরীর সঙ্গে, যিনি সম্প্রতি দীর্ঘদিন তিনি তার সাংবাদিকতার কাজে বিদেশে ছিলেন, সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, এবং আমরা তার সঙ্গে আজকে যে আলাপচারিতাটা করব তাতে মূলত আমরা বিদেশের যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, সেটা নিয়ে আমরা বিশেষ করে তার সঙ্গে আজকে আমরা আলোচনা করব। অর্ক, আপনাকে পিপলস রিপোর্টারে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ অর্ক, আমাদের আজকের যে কথাবার্তা তার শুরুতেই যেটা বলতে চাই, এটা খুব দুঃখজনক একটা ঘটনা যেটা গতকাল ঘটেছে গাজাতে। যে 7ই অক্টোবর, গত বছরের 7ই অক্টোবর থেকে সেখানে লড়াই চলছে ইসরায়েল বনাম গাজার। কেউ বলছেন যুদ্ধ, যদিও সেটা গণহত্যা বললেই বোধহয়, ইসরায়েলি গণহত্যা বললেই বোধহয় ঠিক বলা হবে। তো সেখানে গতকাল যেটা হয়েছে, যে মানুষ, কি বলবো, ভুখা মানুষ বলবো, নিরন্ন মানুষ বলবো, নিরস্ত্র মানুষ বলবো, তারা একটা ওই খাবারের ভ্যান এসেছিলো, একটা ত্রাণের ভ্যান এসেছিলো, সেখানে জড়ো হয়েছিল সবাই, বহু মানুষ, একটু খাবারের জন্য। তো সেই জায়গাটাতে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়, এবং যে ঘটনায় এখনও পর্যন্ত যা আমি জানি 114 জন বা 112 জন মারা গেছেন, এবং 500-র উপরে মানুষ আহত, গুরুতর আহত তারা। এবং যেহেতু ওখানে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত সংকটে এই মুহূর্তে, তারাও কতজন বাঁচবেন, কী হবে, মৃতের সংখ্যা বাড়বে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো অর্ক, এই বিষয়টা এটাকে আপনি কিভাবে দেন? নির্মমতা, নৃশংসতা বা কি? ইসরায়েল যেটা করেছে গত কয়েক মাসে, ইসরায়েল নিজেকে বেসিক্যালি মানবতার লজ্জা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং গতকালকের ঘটনাটা যেটা হয়েছে, ত্রাণ শিবিরে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, অভুক্ত মানুষ, নিরন্ন মানুষ, তাদের ওপরে বোমা ফেলে তাদের ওপরে গণহত্যা ঘটানো হয়েছে, এবং সংখ্যাটা 122 এখনো পর্যন্ত, 122, এবং এই সংখ্যাটা আরও বাড়বে। এবং আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে যা ঘটে চলেছে গোটা প্যালেস্তাইনে, এবং এটা শুধুমাত্র গাজায় নয়, এটা ওয়েস্ট ব্যাংকেও, সেই বিভৎসতার কোনো তুলনা নেই। 21 শতকে দাঁড়িয়ে আজকে পৃথিবীর বুকে ইসরায়েল নামে একটা ক্রিমিনাল রাষ্ট্র, তারা আসলে নাজি জার্মানির যে ঐতিহ্য সেটাকে যেন নতুন করে আজকে প্রতিষ্ঠা করছে। ইহুদিদের ওপর যে ঘটনা নাজিরা ঘটিয়েছিল, একই জিনিস আজকে গাজায় হচ্ছে। এবং যেটাকে আমরা বলতে পারি যে গাজা ছিল আসলে একটা উন্মুক্ত কারাগার,
একটা খোলা জেলখানা ছিল, সেটা এখন পরিণত হয়েছে একটা উন্মুক্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে মৃত্যু হাহাকার ছাড়া আর কিছু নেই। এবং আপনি 7ই অক্টোবরের হামাসের যে হামলার কথাটা দিয়ে শুরু করলেন, আমি ডেফিনেটলি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে এই হামলাকে আমি সমর্থন করি না। এটা খুব খারাপ কাজ করেছে হামাস। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে 1948 সালে যখন প্রথম নাকবা অর্থাৎ প্রথম উচ্ছেদ ঘটে, সেই সময় থেকে ইসরায়েল রাষ্ট্র পশ্চিমী শক্তিগুলোর মদতে আরবদেরকে তাদের যে বাসভূমি ফিলিস্তিন, প্যালেস্টাইন থেকে উচ্ছেদ করেছে এবং তারপরে 60-এর দশকে গোটা অঞ্চলটা তারা দখল করে নিয়েছে এবং দশকের পর দশক ধরে একটা বীভৎস অত্যাচারের মধ্যে দিয়ে এই প্যালেস্টাইনের মানুষরা গিয়েছেন। অনেকের গোটা জীবন কেটে গিয়েছে আশ্রয় শিবিরে, উদ্বাস্তু শিবিরে, এবং আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। লন্ডনে আপনি জানেন যে প্রায় প্রতি উইকেন্ডে লক্ষ লক্ষ মানুষ, কখনো 3 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ মানুষ এই যুদ্ধের নামে চলতে থাকা গণহত্যা, এবং এটা হচ্ছে আসলে এথনিক ক্লেন্সিং, আসলে সমূলে উচ্ছেদ করে দাও, চারদিক থেকে আক্রমণ করে বাচ্চাগুলোকে চিকিৎসার অভাবে মেরে ফেলো, খাবার বন্ধ করে দাও। এরকম ঘটনা কোনোদিন ঘটে না। যখন ত্রাণের গাড়ি ঢুকছে, সেই ত্রাণের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। এই বিভৎসতার কোনো তুলনা নেই। এবং তার আগে, এটা আমি বলতে চাই, 7ই অক্টোবরের আগের যদি আপনি দিনগুলো দেখেন, 7ই অক্টোবর 1000-এর ওপর মানুষ মারা গেছে, এটা ভয়ঙ্কর। কিন্তু এটা হচ্ছে 2023 সালের কথা। 2022-এ, 2021-এ, 2020-তে, 19-এ, 18-এ, 17-এ প্রত্যেক বছর শয়ে শয়ে ফিলিস্তিনিকে খুন করেছে ইসরায়েল। তাদেরকে বন্দি করে নিয়েছে জেলখানায়। জেলখানায় বন্দীদের উপরে কুকুর লেলিয়ে দিয়েছে, সেই কুকুর বন্দীদেরকে রক্তাক্ত করেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে ভয়ঙ্কর অত্যাচার ঘটে চলেছে, ফিলিস্তিনিরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের ভাষা অধিকাংশ সময় শান্তিপূর্ণ। আপনি জানেন আমার থেকে অনেক বেটার, ইয়াসের আরাফাতের সময়ে যখন ফাতা, তার রাজনৈতিক দল, এবং পিএলও, তারা তাদের মতো করে আন্দোলন করেছে, পিস মার্চ হয়েছে, সেই পিস মার্চ আক্রান্ত হয়েছে। যখন সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তখন আমাদের দেশের ক্ষুদিরাম, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদরা, তারা যেরকম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুক্তি আনবার জন্য তারা হাতে হাতিয়ার তুলে নিয়েছিলেন, ফিলিস্তিনিরাও নিয়েছেন। প্রথমে হয়েছিল প্রথম ইন্তিফাদা, একদম 80-র দশকের শুরুতে। তারপরে দ্বিতীয় ইন্তিফাদা, যেটা হচ্ছে চলতি শতাব্দীর একদম শুরুতে, এবং তারপরে এই 7ই অক্টোবরের ঘটনা। আমি কোনো রকম হিংসার পক্ষে নয়, কিন্তু ফিলিস্তিনিদের যে হিংসা, সেই হিংসা হচ্ছে প্রতিরোধী হিংসা, আত্মরক্ষার্থে হিংসা। ক্ষুদিরাম বসুর বোমাতে কিংসফোর্ড মারা যাননি, যারা মারা গিয়েছিলেন তারা ছিলেন সিভিলিয়ান, এবং ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি এবং তাদের নেতৃত্ব, তারা যন্ত্রণা পেয়েছিলেন যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু কিংসফোর্ডের যে ভয়াবহ অত্যাচার ভারতীয়দের ওপর ছিল, সুশীল সেনকে বেত মারার ঘটনা ছিল, এবং যে ভয়ঙ্কর নির্যাতন হয়েছে, এবং তারও আগে আমাদের মুসলিম চাষিদের যেরকমভাবে তাদের আঙুল কেটে দেওয়া হয়েছে, এই সব কিছুর বিরুদ্ধে যে প্রতিস্পর্ধী উচ্চারণ ছিল, সেটা হচ্ছে ওই বোমার শব্দটা। ভগৎ সিং বলেছিলেন যে বধিরকে শোনাতে গেলে উচ্চ কণ্ঠের প্রয়োজন, ফিলিস্তিনিরা প্রতিরোধ করছেন। 7ই নভেম্বর যারা ঘটিয়েছিলেন তারা কি জানতেন না তারপর কি হবে? তারা জানতেন, কিন্তু তা সত্ত্বেও তারা ঘটিয়েছিলেন, কারণ এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং গতকালকের ঘটনাটা প্রমাণ করলো, আবারও বলছি, আই রিপিট, ইসরায়েল একটা ক্রিমিনাল স্টেট ছাড়া কিছু নয়। এবং এটাও মনে রাখা দরকার, ইসরায়েলের ভেতরে কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এটা আমি গুরুত্বপূর্ণ জিনিস, খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ। আমি তাদের সঙ্গে কথা বলেছি, সোশ্যাল মিডিয়ায় লিখেছি, পত্রপত্রিকায় লিখেছি। আমি যখন এই লন্ডন মার্চগুলোতে যখন আমি অংশ নিয়েছি, তখন আমি দেখেছি সেখানে একটা ট্রেড ইউনিয়ন ব্লক থাকে, সেখানে ছাত্র সংগঠনের ব্লক থাকে, কমিউনিস্টদের, সোশ্যালিস্টদের ব্লক থাকে, তেমনি থাকে হচ্ছে জায়নবাদ বিরোধী ইহুদিদের ব্লক। যারা ইহুদি তারা বলেন নট ইন মাই নেম, নট ইন আওয়ার নেম, আমাদের নামে গণহত্যা করা যাবে না। এবং তারা বারবার করে বলেন, আমাদের ভারতের সঙ্গে আমি খুব মিল পাই, যে এই যে নেতানিয়াহুর সরকার, এই উগ্র সাম্প্রদায়িক জায়নবাদী বর্ণবাদী সরকার,
সে আসলে সমস্ত ইহুদিদের নামে আরবদের ওপর এই যুদ্ধটা চাপিয়ে দিতে চাইছে, এবং তারা বলেন যে এটা আমরা কিছুতেই মেনে নেব না, আমরা প্রতিবাদ করছি। আজকে একই কথা আমি, যেহেতু ব্যাপারটা আসলে হয়তো অপ্রাসঙ্গিক হবে না তাই বলি, ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদেরকেও, আমরা যারা বর্ণ হিন্দু, আমাদেরকেও কিন্তু বলতে হচ্ছে নট ইন আওয়ার নেম। আমাদের দেশে সংখ্যালঘুদের ওপর আমাদের নামে এই রকম আক্রমণ নামিয়ে যাবে না। একই ঘটনা ঘটছে ইসরায়েলে, প্যালেস্টাইনে, গোটা বিশ্বে সর্বত্র। মানে এই যে আপনি যেটা বলছিলেন, মৃত্যু সংখ্যাটা আমার মনে পড়ে গেল আপনার কথা শুনতে শুনতে, যে এখনো পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রকের যে তথ্য তাই অনুসারে 30,000-এর বেশি মানুষ মারা গেছেন, এবং অদ্ভুতভাবে যে সংখ্যাটার একটা বড় অংশ হচ্ছে মহিলা এবং শিশু। ঠিক, হ্যাঁ, যারা না বুঝেই মারা গেছেন অ্যাকচুয়ালি ইসরায়েলি আক্রমণের সামনে, শিশুরা না বুঝেই মারা গেছে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই যে হামাস আক্রমণটা করেছিল বলেই সেই জন্যে ইসরায়েল করছে, আর হামাস তো প্রকৃত দোষী, হামাস একটা অমুক গোষ্ঠী, এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তো এখন যে প্যালেস্তিনের যে লড়ছে, এটা কি শুধুই হামাস লড়ছে, নাকি না আরও কোনো শক্তি প্যালেস্তাইনে এই লড়াইটার পেছনে আছে? আমি আসছি এই প্রশ্নটার উত্তরে। তার আগে প্রথমেই যেটা আমার বলার, যে এই যে ইসরায়েল রাষ্ট্রটা, এটা তৈরি হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা। সেটা হচ্ছে, আপনি যদি, এগুলো সব ইন্টারনেটে অ্যাভেলেবেল, আমরা যে কেউ পড়তে পারি। প্ল্যান ডি নামে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং সেটা একদম আমি 48 সালের কথা বলছি, এবং বেশ কিছু উগ্র জায়নবাদী গোষ্ঠী তারা আরবদের ওপর খুন, ধর্ষণ, গণধর্ষণ, বাড়ি পুড়িয়ে দেওয়া, উচ্ছেদ করা, এগুলোর মাধ্যমে পশ্চিমী শক্তিগুলির সাহায্য নিয়ে ওই গোটা অঞ্চলে তারা একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে, যার ফলে লাখ লাখ আরব তারা বাধ্য হন তাদের ভিটে মাটি ছেড়ে, তাদের বেড়ে ওঠার জায়গাগুলো ছেড়ে বেরিয়ে পড়তে। কেউ জর্ডনে চলে যান, কেউ অন্যত্র চলে যান, এবং এইভাবে ওই গোটা এলাকায় একটা ত্রাসের রাজত্ব তৈরি করে কিন্তু পশ্চিমী শক্তিগুলোর মদতে ইসরায়েলের জন্ম। এইভাবে ইসরায়েল তার জার্নি শুরু করেছে। এটা হচ্ছে প্রথম। কাজেই এই যে সন্ত্রাস, এই যে লড়াই, এই যে উচ্ছেদ, এই অত্যাচার, মানবিকতার উপর চরম আক্রমণ, এটা শুরু করেছে ইসরায়েল, এবং এর বিরুদ্ধে প্যালেস্তাইনের জনগণ তারা প্রতিরোধ করেছেন। অধিকাংশ সময় তারা পারেননি, কারণ তারা শক্তির দিক থেকে অনেকটা পিছিয়ে, এবং আমরা জানি যে ইসরায়েলের পেছনে রয়েছে বিশ্ব সাম্রাজ্যবাদের শিরোমণি, মানবতার ঘৃণ্যতম শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ, এবং তার সহযোগী ব্রিটিশ সাম্রাজ্যবাদ, অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি। আপনি যে প্রশ্নটা করলেন যে হামাস ছাড়া হামাসই কি এই লড়াইটা লড়ছে, এই প্রশ্নটার উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। না, হামাস একা এই লড়াইটা লড়ছে না। এই লড়াইটা হামাস একা লড়ছে না। ডেফিনেটলি হামাস এই প্রতিরোধ সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ শক্তি, কারণ হামাস প্যালেস্টাইনের মানুষের ভোটে জিতে আসা একটা সংগঠন। 2006 সালের যে শেষ ভোট হয় গাজাতে, হামাস জিতেছে। এমনকি 7ই অক্টোবরের কিছুদিন আগে ওয়েস্ট ব্যাংকের যে ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানেও হামাস ভালো ভোট পেয়ে জিতেছে। কিন্তু হামাস একমাত্র শক্তি একেবারেই নয়, যেটা খুব স্পষ্ট করে আমি বলতে চাই। যেখানে হামাস যেরকম রয়েছে, যেমন হামাস ছাড়া অন্য ইসলামিস্ট গোষ্ঠীগুলি যেমন রয়েছে, ঠিক তেমনি এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে দুটি বড় মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট গেরিলা সংগঠন। একটার নাম পিএলএফপি, একটার নাম ডিএলএফপি। এদের এই পিএলএফপির নেতা ছিলেন জর্জ হাবাস, যিনি নিজে মুসলিম নন, যিনি একজন খ্রিস্টান, যিনি একজন আরব খ্রিস্টান। তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এবং এরা কিন্তু রাজনৈতিক, প্যালেস্টাইনের যে ঘরোয়া রাজনৈতিক পরিসর, সেই পরিসরে তারা হামাসের চরম বিরোধী। কিন্তু যখন ইসরায়েলের আক্রমণ আসছে, তখন জাতীয় স্বার্থে এরা ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে প্রতিরোধ করছে। এবং আমি বলতে চাই, যেটা লেবাননের রাজধানী বেইরুটে এই 7ই অক্টোবরের আগে এবং তার পরেও হামাস এবং এই মার্ক্সবাদী গেরিলা সংগঠনগুলি এবং অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলি তারা ঐক্যবদ্ধভাবে মিটিং করেছে। আমি আপনাকে বলবো ওয়েস্ট ব্যাংকের কথা, যে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন অথরিটি সরকার চলে, যেখানে হামাস ক্ষমতায় নেই, যার এই প্যালেস্টাইন অথরিটির মূল শক্তি হচ্ছে পিএলও এবং ফাতা, যারা সেকুলার। সেই ওয়েস্ট ব্যাংকে
ইসরায়েল বিভৎস অত্যাচার চালিয়ে যাচ্ছে 2005 থেকে বছরের পর বছর। এবং একটা ফিলিস্তিনিদের বড় অভিযোগ যে এই যে প্যালেস্টাইন অথরিটি, মাহমুদ আব্বাসের যে সরকার, তারা সেই ইসরায়েলি আক্রমণের সামনে যথেষ্ট দৃঢ়তা দেখাতে পারছেন না, প্রতিরোধ করতে পারছেন না। তাই ওইখানে কিন্তু হামাস প্রায় অস্তিত্বহীন। সাংগঠনিকভাবে তাদের সমর্থন থাকতে পারে, সেখানে কি হচ্ছে, এন্টায়ার ওয়েস্ট ব্যাংকের সাধারণ ছেলেমেয়েরা, আমাদের মতো বয়সের ছেলেমেয়েরা, আমাদের চেয়ে অনেক ছোট, টিনেজার, তার থেকে একটু বড়, তারা হাতে বন্দুক তুলে নিচ্ছে, তারা হাতে বোমা তুলে নিচ্ছে, কিছু না পারলে তারা হাতে ছুরি তুলে নিচ্ছে এবং তারা প্রতিরোধ করছে। এদের নাম লায়ন্স ডেন বলে একটা সংগঠন গড়ে উঠেছে। এটা নাম এসছে কি করে, নাবলুস বলে একটা শহর আছে ওখানে, সেই নাবলুসের একজন এরকমই একজন প্রতিরোধী মুক্তিযোদ্ধা, ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে শহীদ হয়েছিলেন, আমি ওর নাম ভুলে যাচ্ছি, সম্ভবত ইব্রাহিম, তিনিও 18 বছর বয়সে শহীদ হয়েছিলেন। ওই নাবলুসের সিংহ বলা হতে থাকতো তাকে, সেই লায়ন অফ নাবলুস থেকে লায়ন্স ডেন, তার নাম নিয়ে হাজারে হাজারে ওয়েস্ট ব্যাংকের ছেলেমেয়েরা তাদের ঘরোয়া অস্ত্রে তারা প্রতিরোধ করছে। আমি যখন এদের কথা পড়ি, বা আমি সাংবাদিক হিসেবে বা প্যালেস্টাইন সলিডারিটি নেটওয়ার্কের একজন কর্মী হিসেবে আমি যখন ডকুমেন্টেশন করি এই ছেলে মেয়েগুলির কথা, কারোর বয়স 16, 17, 18, 22, 23, 30, আমার কিন্তু ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ে, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ, ভগৎ সিংয়ের কথা মনে পড়ে, সূর্য সেনের ছেলে মেয়েদের কথা মনে পড়ে, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা মনে পড়ে, যাদের সামনে একটাই লক্ষ্য ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতকে মুক্ত করা। এদের সামনেও একটাই লক্ষ্য, তাদের বিভিন্ন কেউ ইসলামপন্থী, কেউ কমিউনিস্ট, কেউ সেকুলার, কেউ অন্য কিছু, কিন্তু একটাই লক্ষ্য, যে হচ্ছে ইসরায়েলের হাত থেকে মাতৃভূমিকে মুক্ত করতে হবে। আমি শেষ একটা তথ্য দিচ্ছি। কিছুদিন আগে বড়দিন গেল, আমরা জানি যে প্রভু জিসাস, তার জন্ম কোথায়? বেথলেহেমে। তো বেথলেহেমের যেখানে প্রভু যিশু জন্মান বলে মনে করা হয়, সেই জায়গায় একটা গির্জা আছে। সেই গির্জার মধ্যে একটা টানেল রয়েছে, মনে করা হয় ওখানেই যিশু জন্মেছিলেন। ওই টানেলের গায়ে একটা লাল রঙের একটা তারা থাকে, এবং যখন প্রত্যেক বছর বড়দিনে ওই তারাটাকে আলোকিত করা হয় যে প্রভু যিশুর জন্মস্থানে। আপনি জানেন, আমরা কি জানি যে এই বছর জেরুজালেমের কোনো গির্জায় আলো জ্বলেনি, প্রভু যিশুর জন্মস্থানে আলো জ্বলেনি। এবং ওই চার্চের যে চার্চের মধ্যে প্রভু যিশুর জন্মস্থান, সেখানকার ফাদার তিনি বলেছেন যে গোটা পৃথিবী দেখুক, গোটা পৃথিবী জানুক, এই লড়াইটা কেবলমাত্র মুসলিমদের নয়, এই লড়াইটা আমাদেরও লড়াই, আরব খ্রিস্টানদেরও লড়াই। এবং তাই আমরা এই লড়াইয়ের প্রতি শ্রদ্ধায়, এই গণহত্যার প্রতি বিরুদ্ধতায় আমরা আলো জ্বালাবো না। কাজেই যারা বলছেন যেটা শুধু মুসলিমদের লড়াই, যারা বলছেন এটা শুধু হামাস লড়ছে, তারা সত্যের অপলাপ করছেন, তারা মিথ্যে কথা বলছেন। প্রচারটা সেভাবেই হচ্ছে। এক্স্যাক্টলি, একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তারা প্রথম আমরা মিডিয়াতে ওপর কিন্তু এই জিনিসগুলো আছে। আপনি যেহেতু একদম সামনে থেকে কাছাকাছি থেকে জিনিসটা দেখে এসেছেন, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে আসি আমরা। সেটা হচ্ছে আমাদের রাজ্যে বলুন বা ভারতবর্ষে বলুন, ধর্মঘট বললেই এখন এটা নাক সিটকানো চলে এসেছে, কর্মনাশা। হ্যাঁ, কোনোভাবেই ধর্মঘট করা যাবে না, ধর্মঘট করলে একদিন এরকম প্রচুর কথাবার্তা আমরা শুনি। কোনো একটা কিছু নিয়ে, কোনো একটা ইস্যুতে স্ট্রাইক ডাকলেই এই ধরনের কথাবার্তা আসে। অথচ আমরা দেখছি ইদানিংকালে হালে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিদেশে ইউরোপিয়ান বিভিন্ন দেশে বা ইয়েতে ধর্মঘট কিন্তু হচ্ছে। দাবি আদায়ের জন্য মানুষ পথে নামছে। সেটা আলাদা আলাদা করে রেলকর্মীরা ধর্মঘটে নামছে, শিক্ষাকর্মীরা ধর্মঘটে নামছে, স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে নামছে। আপনি লন্ডন ঘুরেছেন, সেখানেও হচ্ছে এই ধরনের ঘটনা। নার্সদেরও বোধহয় কিছুদিন আগে একটা জুনিয়র ডাক্তারদের চলছিল। তো আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, কারণ আমি যখন বড় হয়েছি, আমার বেড়ে ওঠার সময়টা সেটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট আমল। এবং সেই সময়ে পশ্চিমবঙ্গে এক ধরনের কর্মসংস্কৃতির কথা খুব আলোচিত হতো। এবং সেই সময় দেখেছিলাম যে একজন বামপন্থী মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার দুর্ভাগ্য, আমি এমন একটা রাজনৈতিক দল করি যারা ধর্মঘট ডাকে, যদিও তিনি পরে সেই মন্তব্য থেকে সরে আসেন। তারপরে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন এবং ধর্মঘটের অধিকারের ওপর ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হলো। বিজেপি সরকারের কথা, কংগ্রেস সরকারের কথা আমি ধর্তব্যের মধ্যেই আনছি না।
এবং যেটা খুব ইন্টারেস্টিং যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া তারা বলতে শুরু করে যে ধর্মঘট মানে এই কর্মনাশা, বন্ধা বন্ধ, একটা খুব স্মার্ট শব্দবন্ধ আনা হলো, বন্ধা বন্ধ। অথচ বাস্তবটা হচ্ছে গোটা ইউরোপ ধর্মঘটের জোয়ারে ভাসছে। লন্ডনের যে টিউব রেল, সেই টিউব রেল যেটা মানে বলা যেতে পারে লন্ডনের মানে মূল ধমনী আর কি যাতায়াতের, সেই টিউব রেলে সবচাইতে বড় ইউনিয়ন যে আরএমটি ইউনিয়ন ব্রিটেনের, এই আরএমটি ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছেন অ্যালেক্স গর্ডন, যার অসম্ভব সাহায্য সহযোগিতা আমি পেয়েছি আমার মানে গোটা সময়টা জুড়ে, এবং আমরা একসঙ্গে কাজও করেছি অনেক। অ্যালেক্স গর্ডন তিনি একই সঙ্গে কমিউনিস্ট পার্টির নেতা। তার নেতৃত্বে এই আরএমটি ইউনিয়ন ধর্মঘটের জোয়ার বইয়ে দিচ্ছে। আমি থাকাকালীন উত্তর আয়ারল্যান্ডে 50 বছরের মধ্যে অত বড় ধর্মঘট হয়নি, মেন স্ট্রিম মিডিয়াই বলছে, এবং ব্যাপক ধর্মঘটের জোয়ার বইছে। এবং খুব ইন্টারেস্টিং যে শুধুমাত্র শ্রমিকরা যে নিজেদের কারখানার দাবি নিয়ে ধর্মঘট করছেন এরকম নয়। যেমন ধরুন টেসলার কারখানা একটা দেশে, সেই কারখানার শ্রমিকদের ওপর শ্রমিক বিরোধী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তারা আন্দোলন করছেন। তাদের সংহতিতে ইউরোপের অন্যান্য দেশের শ্রমিকরা তারাও কিন্তু ধর্মঘটে সামিল হচ্ছেন। এবং আমি জানি না মানে যেভাবে মেইন স্ট্রিম মিডিয়া আমাদের কৃষক আন্দোলনের সময় আটকে উঠেছিল, নৈরাজ্যর কথা বলেছিল, এখনো বলছে, এখনো কৃষক আন্দোলন চলছে, একজন শহীদ হলেন। প্যারিস অবরুদ্ধ হয়ে রয়েছে, ঠিক একই রকম ট্রাক্টর নিয়ে কৃষকরা তারা গিয়ে প্যারিসের বেশ কিছু ঠোকার প্রবেশপথ তারা আটকে দিয়েছেন। জার্মানি বার্লিন অবরুদ্ধ হয়ে রয়েছে, স্পেনে কৃষক আন্দোলন হচ্ছে। কাজেই গোটা পৃথিবী জুড়ে গণ আন্দোলনের জোয়ার বইছে। পৃথিবীতে একই সঙ্গে দুটো জিনিস ঘটছে, মানে অন্তত আমি ইউরোপের কথা বলছি, শুধু ইউরোপই বা কেন, যদি আর্জেন্টিনার কথাও বলি, ল্যাটিন আমেরিকার কথাও বলি, তাই একদিকে অতি দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে। এবং এটা আমি জিজ্ঞেস করতাম আপনাকে যে এটা মানে খুব অ্যালার্মিং বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশে, যেভাবে দেখা যাচ্ছে দক্ষিণপন্থীদের চরম উত্থান বলা যেতে পারে। একদিকে অতি দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে, অন্যদিকে এই অতি দক্ষিণপন্থী শক্তির বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত যারা মধ্য ডান বা সোশ্যাল ডেমোক্র্যাট, তারা কিন্তু সেই অর্থে কোনো কার্যকরী বিরোধিতা করতে পারছেন না। বিরোধিতা করছেন শ্রমিকরা, বিরোধিতা করছেন কৃষকরা, এবং একটা শব্দবন্ধ খুব এখন আলোচিত হয়, প্রিক্যারিয়েত। তারা প্রলেতারিয়েত নন, যারা প্রিক্যারিয়েত, অর্থাৎ বেকার যুবক, আরবান পুয়ার, এরা কিন্তু প্রতিরোধের রাস্তায় নামছেন এবং প্রতিরোধ করছেন। আপনি যে কথাটা বলছিলেন যে এই যে ফার রাইটের উত্থান, এবং এটা সত্যি ভীষণ অ্যালার্মিং। ব্রিটেনে অতটা হচ্ছে না ঠিকই, কিন্তু আপনি ধরুন যে জার্মানিতে এএফডি বলে যে রাজনৈতিক দল রয়েছে, অল্টারনেটিভ ফর জার্মানি, তারা ক্রমশ দেশের দ্বিতীয় জনপ্রিয় দল হয়ে উঠছে। 70টা বোধহয় এরকম কিছু একটা আসন, না এখনো অত আসন পায়নি। তাদের কিছুদিন আগে কোনো আসনই ছিল না, তারা এখন পার্লামেন্টের মধ্যে রয়েছে। তারা দ্বিতীয় পপুলার পার্টি, এবং তাদের ভোট প্রায় 25-30% হয়ে যেতে পারবে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, বিরাট। আপনি জানেন যে ইটালিতে ক্ষমতায় রয়েছে জর্জিয়া মেলোনির দল, ব্রাদার্স অফ ইটালি, এবং তার সঙ্গে আরেকটা ফার রাইট পার্টি লিগা নর্ড, তারা ইটালির ক্ষমতায় রয়েছে। স্পেনে ভক্স বলে একটা পার্টি, তারা ক্রমশ খুব পপুলার হচ্ছে। ফ্রিডম পার্টি অস্ট্রিয়ায়, তারা খুব পপুলার হচ্ছে। এরা প্রত্যেক, হাঙ্গেরিতে ফিদেস বলে একটা পার্টি, তারা এখন মানে ক্ষমতায় রয়েছে। কাজেই এই যে এন্টায়ার ইউরোপ জুড়ে একটা অতি দক্ষিণপন্থী ঝড় বইছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে অতি দক্ষিণপন্থী ঝড়, এটা কেন? এর কারণ হচ্ছে মূলত তারা এই যে ইমিগ্রেশনের প্রশ্নটাকে সামনে আনছে, এবং ইমিগ্রেশন সংক্রান্ত ডিবেটটা তারা জিতছে। এবং আমরা এটা জানি যে 30-এর দশকে যেই সময় জার্মানিতে এবং ইটালিতে, অস্ট্রিয়ায় যেই সময় অতি দক্ষিণপন্থী উত্থান হয়েছিল, নাজি এবং ফ্যাসিস্টদের উত্থান হয়েছিল, সে সময় কিন্তু সাধারণ যে মানুষ, তাদের একটা বড় অংশ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তারা সমর্থন করেছিলেন। একই জিনিস আমরা আজকে ভারতেও দেখছি। অত্যন্ত দুঃখের হলেও সত্যি যে এই যে চরম হিন্দুত্ববাদী যে শক্তি ভারতে ক্ষমতায় রয়েছে, সে কিন্তু পপুলার সাপোর্ট এনজয় করছে। গরিব মানুষ তাদের সমর্থন করছেন।
কেন করছে ইউরোপে এই সাধারণ মানুষ এদেরকে সমর্থন? তার কারণ যে ট্র্যাডিশনাল যে দক্ষিণপন্থী শক্তিগুলির প্রতি মোহভঙ্গ হচ্ছে, এবং কোনো কোনো জায়গায় বলতে হবে যে সোশ্যাল ডেমোক্র্যাট শক্তিগুলোর প্রতিও মোহভঙ্গ হচ্ছে। মানে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের পর যে নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখানো হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আজ সোভিয়েতের পতনের 3.5 দশক পরে আজকে দক্ষিণপন্থীরা পৃথিবীকে মধ্য ডানে ধরে রাখতে পারছেন না, সেটা আরও ডান থেকে আরও ডানে একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। আর্জেন্টিনায় আপনি দেখুন যে এই যে মিলেই, তিনি নিজেকে তিনি বলেন অ্যানার্কো ক্যাপিটালিস্ট, তিনি ক্ষমতায় এসছেন। ক্ষমতায় এসেই সমস্ত যে শ্রমিকের অধিকার সেগুলো তিনি খর্ব করছেন, তার বিরুদ্ধে আন্দোলনও হচ্ছে। এই যে ফার রাইটের উত্থান, এর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ রাস্তায় দাঁড়িয়ে সেটা গড়ে উঠছে, এবং সেই রাজপথের প্রতিরোধটা কিন্তু করছেন শ্রমিকরা, করছেন কৃষকরা। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং যে বিজেপি শাসনের এত বছর পরে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, এই 14 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, আমরা আবার একটা ভোটের দিকে যাচ্ছি। এই কাল পর্বে, এই 1 দশকে সবচাইতে কার্যকরী প্রতিরোধ কারা করেছেন? সেই প্রশ্নের উত্তর হচ্ছে চাষিরা, আমার দেশের কৃষকরা, আমাদের অন্নদাতারা, তারা সবচেয়ে কার্যকরী প্রতিরোধ করেছেন। একই রকমভাবে যারা সভ্যতার স্রষ্টা, তারাই অতি দক্ষিণ পন্থার বিরুদ্ধে প্রতিরোধ করছেন ইউরোপে, এবং তারাই অতি দক্ষিণ পন্থাকে রুখবেন। আর্জেন্টিনাতেও এই জাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধে প্রতিরোধ করছে কিন্তু সেই দেশের শ্রমিক শ্রেণী। কোনো বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পারছে না। কাজেই আবার বোধহয় কোথাও একটা হাইগেট সমাধিতে শুয়ে থাকা সেই মানুষটা প্রাসঙ্গিক হয়ে উঠছেন, কার্ল মার্কস প্রাসঙ্গিক হয়ে উঠছেন, যে নতুন সভ্যতার জন্ম দেবে আসলে শ্রমিক শ্রেণী। সেটাই কিন্তু আমরা দেখছি। তো আপনি কার্ল মার্কসের প্রসঙ্গটা তুলে আপনার বক্তব্যটা ইতি টানলেন, তাহলে কি মানে বামপন্থীদের কি আবার নতুন উত্থানের কথা আপনি বলতে চেয়েছেন এর থেকে? ওয়েল, এটা খুব ইন্টারেস্টিং। আমি জানি না, ধরুন কার্ল মার্কসের সময় বামপন্থা যেরকম ছিল, ভ্লাদিমির লেনিনের সময় বামপন্থা সেরকম ছিল না। হ্যাঁ, আবার মাওয়ের সময় বামপন্থা হয়তো আরেক রকম ছিল। আমরা মানে আমাদের প্রজন্ম যারা এখন মানে 30-35 বছরের, আমরা আসলে সোভিয়েত ইউনিয়নের পতনের বয়সী, আমরা সমাজতন্ত্রের পতনের বয়সী। তো আমাদের সামনে একটা অদ্ভুত সময়। এই সময়ে গোটা পৃথিবী, মানে অনেকদিন আগে রোজা একটা কথা বলেছিলেন যে হয় সমাজতন্ত্র নয়তো বর্বরতা। পৃথিবীর ইতিহাসের দিকে যদি আমরা তাকাই বা আমাদের সমসাময়ের দিকে যদি তাকাই, পরপর দুটো সময়কে যদি একসাথে দেখি, 30-এর দশকে যখন পৃথিবীতে বর্বরতার ব্যাপক উত্থান হলো, হিটলার এবং মুসোলিনির উত্থান ঘটলো, তখন সভ্যতার সামনে দুটো অপশান ছিল রোজার কথা অনুযায়ী। হয় সে বর্বরতার দিকে যাবে অথবা অন্য বিকল্পের দিকে যাবে। রোজা বলেছিলেন সেই বিকল্প সমাজতন্ত্র। সমাজতন্ত্র সত্যি জয়ী হয়েছিল। তার কিছুদিন বাদে পৃথিবীর 1/3 সমাজতান্ত্রিক দুনিয়ায় পরিণত হয়েছিল। আর বিংশ শতাব্দী একই সঙ্গে স্বপ্ন দেখার শতাব্দী এবং স্বপ্ন ভঙ্গেরও শতাব্দী। আপনি আমার সেটা অনেক বেটার জানেন, আপনাদের যাপিত জীবন দিয়ে আপনারা জানেন। আমরা সেই স্বপ্ন ভঙ্গের সন্তান। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একবিংশ শতাব্দী আসলে শেষ পর্যন্ত মানবতার দিকেই যাবে, এবং সেই মানবতাকে বামপন্থা বলবো কিনা আমি জানি না, সমাজতন্ত্র বলবো কিনা জানি না। হয়তো সেটা 21 শতকের সমাজতন্ত্র হতে পারে, যেটা হয়তো ঠিক 20 শতকের সোভিয়েটের মডেলে নয়, চীনের মডেলে নয়। হয়তো তার মধ্যে গণতন্ত্রের পরিসর আরেকটু বেশি থাকবে, আমি জানি না। কিন্তু আমি এটা জানি খুব ভালো করে, যদি এই বর্বরতাকে, এই অতি দক্ষিণ পন্থাকে রোখা না যায়, তাহলে বোলসোনারো এসে অ্যামাজন ধ্বংস করে দেবেন। তাহলে আজকে বাবরি মসজিদের ওপর যেরকম করে এই ভদ্রলোক মিস্টার মোদি তিনি মন্দির তৈরি করছেন, ঠিক তেমনি করে তিনি বেনারসের যে প্রচুর পুরনো ঐতিহ্য মন্দির, এগুলো তিনি ধ্বংস করবেন। যদি এই বর্বরতাকে আটকানো না যায়, তাহলে এই এএফডির মতো পার্টি তারা হিটলারের আত্মাকে তারা আবার পুনরুজ্জীবিত করবে, মুসলিনের আত্মাকে পুনরুজ্জীবিত করবে। সেটা গোটা পৃথিবীর জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের প্রাণের জন্য, আমাদের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর। এর বিকল্প একটাই হতে পারে বলে আমার মনে হয়, এবং সেটা একটা হয়তো নতুন ধরনের সমাজতন্ত্র, যার মধ্যে গণতন্ত্রের পরিসরটা অনেকটা বেশি। আমার মনে হয় আমরা যখন বুড়ো হব, তখন আমাদের পৃথিবী হয়তো সেদিকেই যাবে।
আমরা আলোচনার মোটামুটি শেষ পর্বে চলে এসেছি। বেশ একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে আলোচনাটা, তবুও সময়ের তো একটা ব্যাপার আছে, আমাদের শেষ করতে হবে সময়ের মধ্যে। তো যেহেতু আন্তর্জাতিক স্তর থেকে এবার একটু ভারতের দিকে আসি, যেহেতু সামনেই ইলেকশন, দরজা কড়া নাড়ছে আমাদের লোকসভা ইলেকশন, অষ্টাদশ লোকসভার নির্বাচন। তো ভারতের যে বর্তমান পরিস্থিতি, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হলো এবং তারপরে যেভাবে একটা ব্যাপক প্রচারের চেষ্টা করা হলো, এবং সবথেকে যেটা কি বলবো, এটা খারাপ লাগা বলতে পারেন বা যাই বলবেন, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে রাজনীতির সঙ্গে একটা ধর্ম, অ্যাকচুয়ালি রাজনীতি আর ধর্ম দুটো জিনিস তো সম্পূর্ণ আলাদা। তো একটা মানুষের রুটি রুজির লড়াই, একটা মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, দুটোকে এক করে ফেলাটা তো ঠিক নয় বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কে কী মনে করেন আমি জানি না। তো আপনি কিভাবে পুরো বিষয়টাকে মানে ভারতের নির্বাচনের প্রেক্ষাপটে কিভাবে দেখছেন সমস্ত বিষয়টাকে, রাজনীতি ধর্মর এই যে একটা মিশেল ঘটানোর একটা অদ্ভুত চেষ্টা? আমার মনে হয় যে 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের ভারতীয় গণতন্ত্রের যা কিছু অর্জন, সেই সব কিছুই একটা বিরাট বিপজ্জনক বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছে, ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে। যখন এই মিস্টার মোদি, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বাবরি মসজিদ যেখানে ছিল সেই জমির ওপর রাম মন্দির তৈরি করছেন, এবং তাকে কেন্দ্র করে শুধুমাত্র নির্বাচনী স্বার্থে আমরা শঙ্করাচার্যদের ভূমিকা এখানে কিন্তু দেখেছি। আমি তাদেরকে গ্লোরিফাই করছি না, আমি বলতে চাইছি এটা, যে এই ভদ্রলোক যে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা আসলে হিন্দু ধর্মকেও অপমান করা হচ্ছে, বা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদেরকেও অপমান করা হচ্ছে। ভারতবর্ষকে মানে এক ধরনের হিন্দু তালিবান, তারা আজকে ভারতের ক্ষমতায় এসেছে, এবং আমাদের দুর্ভাগ্য তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং তাদের আগ্রাসন ক্রমশ বাড়ছে। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে আমি জানি না। ইভিএম সংক্রান্ত প্রচুর অভিযোগ শোনা যায়, কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। শুধু এইটা বলার, এই চরম উগ্র ধর্মান্ধ শক্তিটি সংঘ পরিবার, তারা যদি আরও একবার ভারতের শাসন ক্ষমতায় আসে, তাহলে ভারতীয় গণতন্ত্রের যে প্রাণসত্তা, তাকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাবে। আমাদের যা কিছু অর্জন, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে, তাদের দুর্নীতি ছিল, পরিবারতন্ত্র ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমাদের ভারতীয় গণতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ অর্জন ছিল, যেমন আমাদের সংবিধান, সেটাকে রক্ষা করা খুব বিপদের মুখে পড়ে যাবে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে সংবিধানের ভিত্তিতে আজকে আমাদের ভারতীয় প্রজাতন্ত্র গড়ে উঠেছে, সেই সংবিধান আক্রান্ত। কিন্তু জানেন তো, একটা কথা খুব মনে হয় যে সব কিছুরই তো একটা শেষ আছে, এই আগ্রাসনেরও শেষ হবে, কিন্তু ততদিনে হয়তো একটা দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি হবে। এই ক্ষতটার নিরাময় হয়তো খুব কঠিন হয়ে দাঁড়াবে, মানে আগামী সময়ের জন্য, পরবর্তী ভারতবর্ষের জন্য হয়তো কাজটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। 2024-এ যদি আরও একবার এই বাবরি মসজিদের জমিতে রাম মন্দির তৈরি করার কারবারিরা আসেন, তাহলে গোটা দেশের বুকে এমন একটা তীর মিঁধবে, যেই তীরের যে বিষ থাকবে, এই বিষের নিরাময় করার জন্য হয়তো আরও অনেকগুলো দশক সময় লাগবে। কিন্তু আমরা একদিন পারবই। এই বিষ কোনোদিন জয়ী হবে না, হয়তো অনেক কালবুর্গি হবে, অনেক গৌরী লঙ্কেশ হবে, অনেক পানসারে হবে, অনেক আকলাক হবে, কিন্তু একদিন এই বিষের মূলোৎপাটনও হবে। কিন্তু ততদিনে হয়তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, এটা সবচেয়ে দুঃখের। অর্ক অত্যন্ত আশাবাদী একজন মানুষ, এবং অত্যন্ত আশার কথা দিয়ে শেষ করলো। আমরা আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ভবিষ্যৎ কী হবে দেখা যাবে। নমস্কার।